এই লেকচারে আমরা এনার্জি ব্যান্ড কিভাবে তৈরি হয় এবং ব্যান্ড গ্যাপ বলতে কি বোঝায় সে সম্বন্ধে আলোচনা করব। আমাদের হয়তো মনে থাকবে যখন আমরা কোয়ান্টাম মেকানিক্সে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম পড়েছিলাম, তো সেখানে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বলে একটা প্যারামিটার বা ফাংশন আমরা বের করেছিলাম। তো রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি মানেটা কি? এই রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি অফ দ্য ইলেকট্রন, এটার সিগনিফিক্যান্স যেটা হচ্ছে যে দিস ফাংশন গিভস দ্য probability of finding the electron at a particular distance from the nucleus। অর্থাৎ এটা কি না, এটা হচ্ছে ইলেকট্রনকে নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আর এর মধ্যে পাওয়ার সম্ভাবনা কতটা, তার একটা ধারণা দেয়। অ্যান্ড ইট শোজ দ্যাট দ্য ইলেকট্রন ইজ নট লোকালাইজড অ্যাট এ গিভেন রেডিয়াস, এবং এটা বলে যে একটা পার্টিকুলার রেডিয়াসের মধ্যে যে ইলেকট্রনটা লোকালাইজ থাকে সেরকম ব্যাপারটা না। আমরা যদি এটার ফিগারটা যদি দেখি তাহলে এটার ফিগারটা এরকমের হয়। এই যে পিআর হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এটাকে আর এর সঙ্গে প্লট করা হয়েছে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে দূরত্ব যদি আর যদি হয়, তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা নির্দিষ্ট দূরত্ব A0-তে পিআর এর ভ্যালুটা ম্যাক্সিমাম, তারপরে পিআর এর মানটা আস্তে আস্তে কমে কমে গেছে। তো এই পিআরকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এখন আমরা যদি এরকম ভাবি যে দুটো ইলেকট্রন রয়েছে এবং ওয়েভ ফাংশন সম্বন্ধে আমাদের হয়তো সবারই ধারণা রয়েছে। এইবারে দুটো ইলেকট্রন যখন খুব কাছাকাছি আসে তখন কি হয় যে দ্য ওয়েভ ফাংশন অফ দ্য ইলেকট্রনস ওভারল্যাপ। এই যে দুটো অ্যাটমের যে ইলেকট্রন ওয়েভ ফাংশন আছে এটা ওভারল্যাপ করে, এবং যে দুটো ইলেকট্রনের কথা বলা হচ্ছে যারা কাছাকাছি আসছে তারা বেসিক্যালি একে অপরের সঙ্গে ইন্টারেক্ট করে। তো এই যে ইন্টারাকশন যেটা আছে, এই ইন্টারাকশন থেকে কি হয় না, দিস ইন্টারাকশন রেজাল্টস ইন দ্য ডিসক্রিট quantized energy level splitting into two discrete energy levels। মানে এনার্জি লেভেলস তো ডিসক্রিট হয়, এটা আমরা সবাই জানি। এইবারে যখন দুটো ইলেকট্রনের মধ্যে ইন্টারাকশন যখন হয় তখন কি হয়, তখন আমরা যেটা বলি যে এনার্জি লেভেলের স্প্লিটিং হয়। এই স্প্লিটিং মানে দুটো ইলেকট্রনের যদি দুটো এনার্জি লেভেল যদি থাকে তখন দেখা যায় যে এই যে ইলেকট্রনের যে স্টেট যেগুলো আছে, যে দুটো ডিসক্রিট স্টেটে স্প্লিট হয়ে যায়, বাট পাউলিস প্রিন্সিপাল ওবে করেই এই ঘটনাটা ঘটে। যেমন একটা উদাহরণ আমরা যদি দিই, যেমন এটা হচ্ছে একটা ইলেকট্রনের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এটা হচ্ছে অপর একটা ইলেকট্রনের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। দুটো ইলেকট্রনের মধ্যে ইন্টারাকশন হওয়ার জন্য কি হলো, এই যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের মধ্যে ওভারল্যাপ হচ্ছে। এবার ওভারল্যাপ হওয়ার জন্য কি হচ্ছে যে যে দুটো ইলেকট্রন যারা n=1 স্টেটে ছিল, আমরা যদি দুটো অ্যাটম যদি কনসিডার করি তাহলে তারা n=1 স্টেটে ছিল, বাট ইন্টারাকশন হওয়ার জন্য কি হলো যে এই যে n=1 স্টেটটা এরকম দুটো ইন্ডিভিজুয়াল স্টেটে স্প্লিট হয়ে গেল। অর্থাৎ বেসিক্যালি আমরা এখানে যেটা বোঝাতে চাইছি যে দুটো ইলেকট্রন যখন একে অপরের অনেক কাছে চলে আসে, যখন প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের মধ্যে ওভারল্যাপ হয় বা ওয়েভ ফাংশনের মধ্যে ওভারল্যাপ হয়, তখন এই যে n=1 স্টেট যেটা রয়েছে, এই n=1 স্টেটটাকে আমি দুটো স্টেট এরকম, মানে দুটো ডিসক্রিট স্টেট এই হিসাবে ভাবতে পারি। তো এইবার এটা হচ্ছে যে আমরা যখন দুটো ইলেকট্রন যখন কনসিডার যখন করেছি তখন যে ঘটনাটা ঘটছে। তো এইবার আমরা একটু অন্যভাবে ভাবি যে আমরা হাইড্রোজেন লাইক অ্যাটমের কথা ভাবছি। হাইড্রোজেন লাইক অ্যাটমে কি থাকে না, একটা ইলেকট্রন থাকে, ওয়ান ইলেকট্রন অ্যাটম এগুলো। এইবারে আমরা ধরে নিচ্ছি যে হাইড্রোজেন অ্যাটমগুলো একটা রেগুলার পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টে আছে, এবং কি হচ্ছে যে তাদের যে ইলেকট্রন যেগুলো রয়েছে, এই বিভিন্ন অ্যাটমের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলোর মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে। তাহলে কি হবে যে আমরা আগের যে ফিগারে দেখালাম যে n=1 স্টেটটা দুটো আলাদা আলাদা ডিসক্রিট স্টেটে স্প্লিট হয়ে গেল।
তো যখন আমরা অনেকগুলো অ্যাটম যখন কনসিডার যখন করব, তাহলে মেনি অ্যাটমের ক্ষেত্রে কি হবে, n=1 আমরা ওখানে আগের উদাহরণে দেখিয়েছি যে দুটো অ্যাটমের মধ্যে ইন্টারাকশন হচ্ছিল, কিন্তু অনেকগুলো অ্যাটমের মধ্যে ইন্টারাকশন হলে কি হবে যে তাদের যে n=1 যে লেভেল যেটা আছে, এখানে যেমন দুটো স্টেটে স্প্লিট হয়েছে, সেটা দুটো স্টেটে স্প্লিট না হয়ে কি হবে যে অনেকগুলো স্টেটে স্প্লিট হয়ে যাবে। এখন এই ফিগারের সিগনিফিকেন্সটা কি? এই ফিগারের সিগনিফিকেন্স যেটা হচ্ছে যে আমরা এখানে এক্স অ্যাক্সিসে দেখা যাচ্ছে যে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স প্লট করেছি, এবং ওয়াই অ্যাক্সিসে আমরা ইলেকট্রন এনার্জিটাকে প্লট করেছি। এবার দেখা যাচ্ছে যে একটা তারা যখন কাছাকাছি আসবে, আমরা এইভাবে ভাববো যে একটা ইকুইলিব্রিয়াম r0 যখন ডিস্টেন্স যখন থাকবে, সেক্ষেত্রে এই যে তাদের যে স্টেট যেগুলো আছে, তাদের স্টেটগুলো অনেকগুলো স্টেটের মধ্যে স্প্লিট করে যাবে, এবং এই জিনিসটা অনেকটা ব্যান্ডের মতন দেখতে লাগবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই ফিগারটাকে আমরা এইভাবে শো করছি যে এইখানে মার্জ হয়ে এখানে একটা লেভেল আছে। এটা কেন আছে, তার কারণটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে কি যে ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সটা একটা নির্দিষ্ট দূরত্বের বেশি যদি হয়, তখন কি হবে, তাদের মধ্যে কোনো রকমের ওভারল্যাপিং হবে না, কোনো রকমের ওভারল্যাপিং হবে না, এবং ইলেকট্রনগুলোর মধ্যে কোনো ইন্টারাকশন হবে না। যেমন অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট লেভেলে যেমন ছিল, ঠিক সেইভাবে লেভেলের আকারেই থাকবে। সেটা বোঝানোর জন্য এখানে একটা লাইন ড্র করা আছে, মানে বোঝানো হচ্ছে যে এই ডিস্টেন্সের বাইরে কোনো ওভারল্যাপিং হচ্ছে না, এবং ইলেকট্রনগুলো ইন ডিফারেন্ট এনার্জি লেভেলের মধ্যে রয়েছে। কিন্তু একটা নির্দিষ্ট মানে দূরত্ব ক্রস করার পরে, মানে এই হচ্ছে সেই দূরত্বটা, এদের মধ্যে ওভারল্যাপিং হচ্ছে, ওভারল্যাপিংটা আস্তে আস্তে বেড়ে বেড়ে যাচ্ছে, বেড়ে বেড়ে গিয়ে এই যে ডিস্টেন্স যেটা আছে r0, r0টাকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স। তো ইকুইলিব্রিয়াম ডিস্টেন্সে গিয়ে দেখা গেল যে এরকম এখানে এই যে অনেকগুলো লাইন ড্র করা আছে, ছোট ছোট অনেকগুলো লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এগুলো একটা নির্দিষ্ট এই লাইনগুলোর মধ্যে স্পেসিং রয়েছে। তো তার মানে যেটা বোঝানো হচ্ছে যে যদিও এই যে স্পেসিং যেটা রয়েছে, স্পেসিংটা হচ্ছে খুবই কম, বাট এই যে এই মানে ওভারল্যাপিংটাকে মনে হচ্ছে যে এরা একটা ব্যান্ডের আকারে রয়েছে, অর্থাৎ এইভাবেই কিন্তু একটা এনার্জি ব্যান্ড ফর্ম হয়। তো উইদিন অ্যালাউড ব্যান্ড দ্য এনার্জিস আর অ্যাট ডিসক্রিট লেভেলস, মানে এই যে এনার্জি লেভেলস যেগুলো আছে সেগুলো কিন্তু ডিসক্রিট অবস্থাতেই রয়েছে। একটা পার্টিকুলার ব্যান্ডের মধ্যে যখন এনার্জি লেভেলগুলোকে আমরা যখন ড্র করব, তাদেরকে কিন্তু আমাদের অ্যাজ এ ডিসক্রিট হিসাবে শো করতে হবে। কেন করতে হবে, তার কারণটা হচ্ছে যে বিকজ অফ দ্য পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল যেটা বলছে যে যখন দুটো অ্যাটমের জয়েনিং হচ্ছে বা ইন্টারাকশন হচ্ছে, তখন যে ইট ক্যান নট আল্টার দ্য টোটাল নাম্বার অফ কোয়ান্টাম স্টেটস রিগার্ডলেস অফ দ্য সাইজ, মানে টোটাল নাম্বার অফ কোয়ান্টাম স্টেট এটা যা ছিল তাই থাকবে, সেটার কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। Since no two electrons can have the same quantum number, the discrete energy must split into a band of energies in order that each electron can occupy a distinct quantum state. মানে এখানে যেটা হচ্ছে যে অবশ্যই এনার্জি লেভেলগুলো কিন্তু ডিসক্রিট অবস্থায় থাকবে, এবং প্রত্যেকটা ইলেকট্রন একটা ডিস্টিংক্ট কোয়ান্টাম স্টেটে থাকবে অ্যাজ পার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এইবারে আরেকটা জিনিস আমরা জেনে নিই, সেটা হচ্ছে আমরা আগে যে উদাহরণটা দিলাম যে হাইড্রোজেন লাইক অ্যাটমের মধ্যে ইলেকট্রনের ইন্টারাকশন হচ্ছে, যদি আমরা এরকম একটা ধরে নিই যে সাপোজ এই সিস্টেমটাতে 10⁻19 অ্যাটম রয়েছে, আর এই যে এনার্জি লেভেল যেগুলো রয়েছে, মানে অ্যালাউড এনার্জি ব্যান্ড, ফরবিডেন এনার্জি ব্যান্ড, এটা কিন্তু আমরা আগের লেকচারে যেখানে আমরা ক্রনিক-পেনি মডেল আলোচনা করেছিলাম সেখানে পড়েছিলাম যে এই যে অ্যালাউড এনার্জি ব্যান্ড এর একটা নির্দিষ্ট উইডথ থাকে, বা ফরবিডেন এনার্জি ব্যান্ড এদেরও কিন্তু একটা উইডথ থাকে। তো আমরা ধরে নিচ্ছি যে টিপিক্যাল উইডথটা 1 ইলেকট্রন ভোল্ট এরকম অর্ডারের হয়। তাহলে কি হবে যে যদি পাউলিস এক্সক্লুশন মেনে এগুলো এক একটা লেভেল এনার্জি লেভেল হিসেবে যদি থাকে, আর 10⁻19 সংখ্যক যদি অ্যাটম যদি থাকে, আর 1 ইলেকট্রন ভোল্ট যদি স্পেসিং যদি হয়, তাহলে এক একটা এনার্জি লেভেল স্পেসিং হবে 10⁻−19 ইলেকট্রন ভোল্ট, কারণ টোটাল ইলেকট্রন হচ্ছে এতগুলো, আর এক একটা স্পেসিং হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট, মানে উইডথ এনার্জি লেভেলের।
তাহলে কি হচ্ছে যে এই যে ডিসক্রিট এনার্জি স্টেটস যেগুলো রয়েছে তারা যদি ইকুইডিস্ট্যান্ট যদি হয়, তাহলে এনার্জি লেভেলস আর সেপারেটেড বাই 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট। দিস এনার্জি ডিফারেন্স ইজ এক্সট্রিমলি স্মল। তার কারণটা হচ্ছে যে এটার ভ্যালুটা এতটাই কম, মানে বেসিক্যালি এই যে আমরা যেখানে ছবিতে যেটা দেখিয়েছি যে এনার্জি লেভেলগুলো এতটা স্পেসিং জুড়ে রয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এতটা স্পেসিং থাকে না। বাস্তবে কি হয়, এদের স্পেসিংটা খুব কম হয়, 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট। তো এই কারণে সব প্র্যাকটিক্যাল পারপাসে যেটা বলা হয় যে এনার্জি লেভেল যেগুলো রয়েছে, এই এনার্জি লেভেলগুলো আমরা বলি কোয়াসি কন্টিনিউয়াস বলি, মানে পুরো একদম কন্টিনিউয়াস নয়, কোয়াসি কন্টিনিউয়াস, মানে বেসিক্যালি এটা যে রিয়েলি একটা ব্যান্ডের মতনই লাগবে। এখানে যেমন লেভেল হিসেবে দেখানো হয়েছে সেরকম হবে না, একটা মানে ব্যান্ডের মতনই মনে হবে। তো আমরা এখানে ওয়ান ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে ওভারল্যাপিংয়ের কথা বললাম। এটা আমরা যদি এরকম যদি ভাবি যে বেশি ইলেকট্রন রয়েছে, আমরা ধরে নিচ্ছি যে ইলেকট্রনগুলো এইভাবে বিন্যস্ত রয়েছে যে তিনটি লেভেল রয়েছে, n=1, n=2, n=3। তাহলে তাদের মধ্যে ওভারল্যাপিংটা কীভাবে হবে? n=3 যেহেতু সব থেকে বাইরের কক্ষপথ, তাহলে তার মধ্যে ওভারল্যাপিংটা সব থেকে আগে শুরু হয়। আমরা যদি এইভাবে এই দূরত্বটার কথা ভাবি, এখান থেকে যদি একটা লম্ব যদি টানি এক্স অ্যাক্সিসে, তাহলে দেখা যাচ্ছে যে n=3-তে ওভারল্যাপিংটা সব থেকে আগে শুরু হয়েছে। তারপরে কি হয়েছে, n=2-তে ওভারল্যাপিংটা শুরু হয়েছে। তারপরে n=1 যেহেতু সব থেকে ভেতরের কক্ষপথ, সেখানে ওভারল্যাপিংটা সব থেকে পরে শুরু হয়েছে। আর এইটা হচ্ছে r0। এই r0 ইকুইলিব্রিয়াম ডিসটেন্স যদি আমরা ভাবি, তাহলে দেখা যাচ্ছে n=3 এবং n=2 এই লেভেলগুলো এক একটা ব্যান্ড তৈরি করেছে। তো এইটা হচ্ছে যে যখন অনেকগুলো অ্যাটম থাকবে তাদের ক্ষেত্রে কিভাবে ওভারল্যাপিংটা হবে। কিন্তু তা সত্ত্বেও যেটা বলে রাখা দরকার যে আমরা এখন যে দুটো ছবি দেখালাম, যেমন হচ্ছে এটা ছিল n=1 এর জন্য, আর এটা ছিল যে n=3 এর জন্য, অর্থাৎ যদি বেশি ইলেকট্রন যদি থাকে তার ক্ষেত্রে ওভারল্যাপিংটা। কিন্তু এটা হচ্ছে যে খুবই একটা সিম্পলিফাইড উদাহরণ, মানে বাস্তবে কিন্তু এতটা সিম্পলিফাইড থাকে না। মানে যখন কোনো ইলেকট্রনের মধ্যে ওভারল্যাপিং যখন হয় তখন এতটা সিম্পলিফাইড ওয়েতে ওভারল্যাপিংটা হয় না, একটু কমপ্লিকেসি থাকে। তো সেটা এবার আমরা একটা আলোচনা করব। আমরা যদি এইভাবে যদি ভাবি যে সিলিকন অ্যাটমের কথা যদি ভাবি, তো সিলিকন অ্যাটমে টোটাল 14টা ইলেকট্রন থাকে। এই যে এটা দেখানো হয়েছে যে নিউক্লিয়াসের মধ্যে +14 রয়েছে, এবং এই ইলেকট্রনগুলো এরকম লেভেলে থাকে, যেমন n=1 কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে। তার যে পরের কক্ষপথ n=2-তে 8টা ইলেকট্রন রয়েছে, এবং n=3-তে 4টে ইলেকট্রন রয়েছে। তাহলে 2 + 8 + 4 এইভাবে 14টা ইলেকট্রনের আমরা বিন্যাসটা আমরা করছি। তো এইবারে যেটা হচ্ছে যে n=3-তে এই যে 4টে ইলেকট্রন যেটা রয়েছে, n=3 কক্ষপথটাকে আমরা এস এবং পি এই দুটো অরবিটালে ভেঙে নিতে পারি। এটা আমরা জানি যে n=3 এর জন্য l=0, 1 এবং 2 হতে পারে। l=0 মানে হচ্ছে এস, l=1 মানে হচ্ছে পি, এবং l=2 মানে ডি। ডিতে কোনো ইলেকট্রন থাকে না, বাট এসের মধ্যে এস অরবিটালে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? দুটো, এবং দুটো ইলেকট্রনই থাকে। এবং পিতে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? 6টা থাকতে পারে। 6টা থাকতে পারে, বাট এখানে সিলিকনের ক্ষেত্রে দুটো ইলেকট্রন রয়েছে। তো এটাকে ছবিতে যে এইভাবে দেখানো হয়েছে যে যখন তাদের মধ্যে কোনো ইন্টারাকশন হয়নি, যখন তারা লেভেল হিসেবে রয়েছে, এটা হচ্ছে 3s। থ্রি মানে যেহেতু 3 নাম্বার, মানে n=3 সেই কারণে 3 লেখা রয়েছে, বাট এটা হচ্ছে সেই এস অরবিটালটা। এই এস অরবিটালে কি আছে না, এই যে এখানে ছবিতে যেটা দেখানো হয়েছে যে ম্যাক্সিমাম দুটো স্টেট থাকতে পারে, 2 স্টেট আর 2 ইলেকট্রন। এখানে n মাল্টিপ্লাই আমি করছি এই কারণে, যেহেতু আমরা যদি টোটাল n নাম্বার অফ অ্যাটমসের মধ্যে ইন্টারাকশনের কথা ভাবি, এই কারণে ক্যাপিটাল N এখানে মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে 2n ইলেকট্রনস রয়েছে আর 2n স্টেটস রয়েছে। বাট পি অরবিটালের ক্ষেত্রে কি হয়েছে, যে যেহেতু তার সর্বোচ্চ ইলেকট্রন নেওয়ার ক্ষমতা 6টা, তাই আমরা বলছি যে 6n স্টেটস বলছি। বাট ইলেকট্রন কটা আছে, যে 2n ইলেকট্রনস আছে। এন মাল্টিপ্লাই কেন করা হয়েছে, আগেই বললাম যে যেহেতু আমরা এন নাম্বার অফ অ্যাটমস কনসিডার করছি। তো এইগুলো হচ্ছে লেভেল।
লেভেল মানে এখনও ইন্টারাকশন হয়নি, আফটার এ সার্টেন ডিস্টেন্স, এটা হচ্ছে সেই ডিস্টেন্সটা যার পরে এই ইন্টারাকশনটা শুরু হলো। ইন্টারাকশন শুরু হয়ে একটা ব্যান্ড ফর্ম হলো, কিন্তু মজার ব্যাপার যেটা হলো যে প্রথমে এই ব্যান্ডটা ফর্ম হওয়ার পরে তারপরে এই এনার্জি ব্যান্ডটা দুটো আলাদা ব্যান্ডে আবার কিন্তু স্প্লিট হয়ে যাচ্ছে, যেটা একটু আগে বলছিলাম যে যখন ওভারল্যাপিংটা আমরা বলছি যে এটা এতটাই সিম্পলিফাইড নয়, একটু কমপ্লিকেটেড হয়। তার একটা উদাহরণ আমরা দিচ্ছি সিলিকনের ক্ষেত্রে। তো সিলিকনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে ব্যান্ড দুটো আবার ফার্দার কিন্তু একটা পার্টিকুলার ডিস্টেন্স যাওয়ার পরে, এটা A0 হচ্ছে সেই ডিস্টেন্সটা, এখানে কিন্তু স্প্লিট আপ হয়ে গেল। এবার স্প্লিট আপ হয়ে যাওয়ার পরে কি হলো যে এখানে ছিল 6n স্টেট 3p-তে, আর এসে ছিল 2n স্টেট, তাহলে টোটাল আমার স্টেট যদি বলি এই দুটো অরবিটাল মিলে 8n স্টেট হচ্ছে। তো দেখা যাচ্ছে এইখানে এই কোয়ান্টাম স্টেটগুলো দুটো ভাগে ভাগ হয়ে গেল সমানভাবে, অর্থাৎ ওপরের ব্যান্ডটাতে রয়েছে 4n স্টেট, নিচের ব্যান্ডটাতে রয়েছে 4n স্টেট। এবারে কি হয়েছে যে আমার টোটাল ইলেকট্রন কটা ছিল নিচের, অর্থাৎ এস অরবিটালে 2n ইলেকট্রন ছিল এবং পি অরবিটালে 2n ইলেকট্রন ছিল, তাহলে 4n ইলেকট্রন ছিল। এই পুরো 4n ইলেকট্রন কিন্তু এই নিচের যে ব্যান্ড যেটা সেটাতে চলে আসে। তো ওপরের ব্যান্ডটাকে আমরা বলে থাকি কন্ডাকশন ব্যান্ড এবং নিচের ব্যান্ডটাকে আমরা বলি ভ্যালেন্স ব্যান্ড। এবং এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝে একটা গ্যাপ থাকে যেটাকে আমরা বলছি ব্যান্ড গ্যাপ, এবং এই ব্যান্ড গ্যাপটাকে আমরা ইজি এই হিসেবে ডিনোট করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিলিকনের ক্ষেত্রে দুটো ব্যান্ড ফর্ম হলো যাদেরকে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড বললাম, এবং T=0 কেলভিনে, আমি আবার রিপিট করছি যে T=0 কেলভিনে এই 4n ইলেকট্রনসই কিন্তু ভ্যালেন্স ব্যান্ডে থাকে। এই T=0 কেলভিনটা কিন্তু আমাদেরকে মেনশন করতে হবে। তাহলে কি হচ্ছে যে অ্যাট অ্যাবসলিউট 0 ডিগ্রিজ ইলেকট্রনস আর ইন দ্য লোয়েস্ট এনার্জি স্টেট, নিচের স্টেটে রয়েছে, এই কারণে বলা হচ্ছে যে লোয়েস্ট এনার্জি স্টেট, সো দ্যাট অল স্টেটস ইন দ্য লোয়ার ব্যান্ড মানে ভ্যালেন্স ব্যান্ড উইল বি ফুল, মানে ভ্যালেন্স ব্যান্ডটা পুরোপুরি ফুল অবস্থায় থাকবে, কখন না অ্যাট অ্যাবসলিউট 0 ডিগ্রিতে। অ্যান্ড অল স্টেটস ইন দ্য আপার ব্যান্ড মানে কন্ডাকশন ব্যান্ড উইল বি এমটি। তাহলে T=0 কেলভিনে সমস্ত ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে থাকবে এবং ভ্যালেন্স ব্যান্ডটা পুরো ফুল থাকবে, আর কন্ডাকশন ব্যান্ডটা পুরোপুরি এমটি থাকবে, এবং দুটোর যে গ্যাপ যেটা সেটাকে আমরা বলছি ব্যান্ড গ্যাপ এনার্জি। তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা ডিসকাশন করলাম যে কীভাবে এনার্জি ব্যান্ড ফর্ম হয়, ব্যান্ড গ্যাপ বলতে কী বোঝায়, ভ্যালেন্স ব্যান্ড কী, কন্ডাকশন ব্যান্ড কী, এই সমস্ত আলোচনাগুলো আমি এটা আলোচনা করেছি ডোনাল্ড নিমেনের একটা বই থেকে, সেমিকন্ডাক্টর ফিজিক্স থেকে। তো আমি আশা করছি যে তোমরা সবাই এই লেকচারটা বুঝতে পেরেছো। ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই বইটা আরেকবার পড়ে নিতে হবে, এবং এই লেকচারটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।